করি, হ্যাঁ ক্যাশ হ্যাঁ বা হচ্ছে রেন্ট এক্সপেন্স, এগুলো বোঝা যায় মোটামুটি যে কি হবে জার্নালে। কিন্তু হ্যাঁ। অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সের ক্ষেত্রে জার্নালে কিছু নাম আসে যেটা মাথায় আসে না, স্যার বলার সময় মাথায় আসে যে না এখানে এই কথাটাই লিখতে হবে। বুঝতে পারছি আপনার বিষয়টা। প্রথমবার যখন আমরা করছি তখন আমাদের মনে থাকতো না আপনার এই যে স্যালারিজ পেয়েবল, আনআর্ন রেভিনিউ গুলা, এগুলা না। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এই অ্যাকাউন্ট নেম গুলা কোন কোন সময় কোনটা বসবে এটা খেয়াল থাকে আর মাথায় আসে না। আনআর্ন রেভিনিউটা তো, যে আপনাকে যে উদাহরণটা দিলাম, যে আপনি একটা ফর্মাল ড্রেস বানাইতে গেলেন টেইলার্স এর কাছে, টেইলার্স এর কাছে আমরা কোনো কিছু বানাইতে গেলে ওরা কিন্তু অগ্রিম একটা টাকা রেখে দেয় আমাদের থেকে। তো অগ্রিম টাকা যেটা রেখে দেয়, বা অনেক সময় আমরা বলি যে, জিজ্ঞেস করে আপনি কি এখন টাকা দিবেন না পরে দিবেন। তো আমরা যারা অগ্রিম টাকাটা দিয়ে আসি, সেটা হচ্ছে ধরেন যে একটা প্যান্ট বানাইতে খরচ পড়বে 1700 টাকা। তো এই টাকাটা আপনাদেরকে দিয়ে আসছেন একবারে, যে সামনে কোনো ভেজাল চান না যে টাকা ইয়ে নিয়ে যাবো, জাস্ট খালি যে কাপড়টা নিয়ে চলে আসবো। তো এই 1700 টাকা যখন আপনি তাকে দিয়ে আসলেন, তখন এটা তার কাছে আনার্ন সার্ভিস রেভিনিউ, মানে সে আপনার কাছে কাজের পূর্বে সম্পূর্ণ টাকা রেখে দিচ্ছে। কাজের পূর্বে সম্পূর্ণ টাকা রেখে দেওয়ার জন্য আনার্ন সার্ভিস রেভিনিউ। মানে আপনি তাকে টাকা দিচ্ছেন, সে আপনার প্রোডাক্টের জন্য কাজও করেনি, কিছু শুরু করেনি, খালি টাকাটা পেয়ে গেছে। আপনি যদি আমাকে একটা টাকা দেন কোনো কাজের জন্য, তাহলে আমি যদি কাজটা এখন না করি, সেটা আমাদের একটা দায় থেকে যায়, তাই না? এর হ্যাঁ, জন্য হচ্ছে আনআর্ন সার্ভিস রেভিনিউ। আর আপনি যখন অ্যাডভান্স টাকা দিয়ে দিব, প্রিপেড হয়ে যাবে, তাই তো? হ্যাঁ, আপনার কাছে এটা হচ্ছে প্রিপেইড এক্সপেন্স। এখন এই আপনি দুটোই তো মূলত হচ্ছে অ্যাডজাস্টেড এর মধ্যে থাকে, তাই তো? হ্যাঁ, আসলে কিন্তু অ্যাডজাস্টটা ফরমাল কি, জার্নালে থাকে না। না প্রপার জানানো থাকে না। অ্যাডজাস্ট গুলো কি, যে আপনি ধরেন যে কিছু অ্যাকাউন্টস এর ইয়ে ছুটে যায়, কিছুগুলো প্রিপেইড এক্সপেন্স থাকে, কিছুগুলো পরে ধরেন যে আপনি অ্যাকাউন্ট সব ক্লোজ করে ফেলছেন, এখন একটা ব্যাড ডেট, মানে আপনি টাকাটা পাবেন না। আর আমি এসে হুট করে বললাম যে, ভাই যে আপনার টাকাটা পাওয়ার কথা ছিল, যেটা আগামী মাসে দিব, সেটা আমি এখন দিয়ে দিলাম আপনাকে। আর আগামী মাসে আমার কাছে টাকা নাও থাকতে পারে, তখন এটা আপনাকে আবার অ্যাডজাস্ট করতে হবে যে ওই অ্যাকাউন্টের সাথে, যে টাকা পাইলেন কোন কাজের জন্য, সার্ভিস রেভিনিউ বা কমিশন রিসিভ বা কোন একটা কাজে, তখন আপনার ক্যাশ বাড়বে বা কমিশন রিসিভ বাড়লো, কমিশন রিসিভ ওসিল আসলো বা সার্ভিস রেভিনিউ বাড়লো, সেখানে আপনার অ্যাডজাস্টমেন্ট করে তারপরে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আনতে হবে। কারণ এখন আপনি যদি অ্যাডজাস্ট না করেন, তখন তো ফিনান্সিয়াল স্টেটমেন্টটা ভুল হয়ে যাবে, আপনার ক্যাশ ইনফ্লো আউটফ্লো কি ঠিক আছে কিনা সেটা আপনি বুঝতে পারবেন না। আপনি তখন ওনার সিকিউরিটি নির্ণয় করতে পারবেন যে আপনার মালিকানার সত্ত্বে কতটুকু দায় আছে। তারপর আপনার ব্যালেন্স শিটও ঠিক মতো করতে পারবেন না, যে আপনার অ্যাসেটের এগেইনস্টে কতখানি লায়াবিলিটিস গুলো আছে। এর জন্য অ্যাডজাস্টেড এন্ট্রি গুলো করা, মানে মোট কথা আপনার যে যেসব বিল গুলো ছুটে যায় বা ট্রানজাকশন গুলো, সেগুলোর জন্য অ্যাডজাস্টেড করে। এখন আমরা আর কোথা থেকে শুরু করবো ভাই? আপনাদের কোথা থেকে মানে সাহায্য লাগবে? এই যে ফিনান্সিয়াল স্টেটমেন্ট আছে, এটা দেখাইনি। এই যে সিঙ্গেল স্টেপ ইনকাম স্টেটমেন্ট, যেটা আমাদের স্যার দেখাইছে, যে রেভিনিউ, সার্ভিস রেভিনিউ কোম্পানিগুলো, যেমন এখানে রেভিনিউ যেগুলো থাকবে, সার্ভিস রেভিনিউ বা আরো যে রেভিনিউ গুলো থাকে, আনআর্ন রেভিনিউটা আসবে না, ওটা তো লাইবিলিটি। সার্ভিস রেভিনিউ মানে এক্সপেন্স যতগুলো আছে, রেভিনিউ থেকে এক্সপেন্স বাদ দিলে আপনার আসবে নেট ইনকাম। এটা প্রফিট হতে পারে, লস হতে পারে। যদি পজিটিভ অ্যামাউন্ট থাকে, রেভিনিউ থেকে এক্সপেন্স মাইনাস করবো, তাহলে এটা নেট ইনকাম, নেট প্রফিট। আর যদি মাইনাস ফিগার আসে, তাহলে হবে যে আপনার নেট লস। এখানে শেষ। এই যে আপনার ব্যালেন্স শিটটা, কারেন্ট অ্যাসেট যেগুলো থাকে, যে কালকে যে নোটটা দিলাম, মানে ছবিটা, এর মধ্যে যে এই কারেন্ট অ্যাসেট আর ফিক্সড অ্যাসেট, কারেন্ট অ্যাসেট গুলো হচ্ছে অ্যাকাউন্ট রিসিভেবল, নোটস রিসিভেবল, মানে মোট অল্প সময়ের মধ্যে যেটাকে লিকুইড ক্যাশে কনভার্ট করা যায়, যে অ্যাসেট গুলা, সেগুলো হচ্ছে কারেন্ট অ্যাসেট। প্রিপেড ইন্স্যুরেন্স, প্রিপেড রেন্ট, কারেন্ট অ্যাসেট। আপনি এটা পরে ব্যবহার করবেন, মানে ব্যবহার হবে রেন্ট গুলা। আর লং টার্ম মানে নন কারেন্ট অ্যাসেট বলতে স্যার এখানে, কিন্তু মেইনলি আমরা বলি লং টার্ম অ্যাসেট, যেমন ইনভেস্টমেন্ট থাকে, যেমন আপনার
বন্ড, ডিবেঞ্চার। আর ফিক্সড অ্যাসেট গুলো হচ্ছে আপনার এই যে ল্যান্ড, বিল্ডিং, যে একটা গাড়ি ধরেন যে দারাজ একটা ট্রান্সপোর্ট মানে পণ্য ডেলিভারির জন্য একটা গাড়ি কিনে, সেটা ওদের ফিক্সড অ্যাসেট, লং টার্ম ফিক্সড অ্যাসেট এটা। আর লাইবিলিটিস তো ওগুলো তো দেখছেনই স্যার, যেটা দেখালো যে অ্যাকাউন্টস পেয়েবল, নোটস পেয়েবল, আনআর্ন রেভিনিউটা, তারপরে স্যালারিজ এন্ড ওয়েজেস পেয়েবল, এটা হচ্ছে কারেন্ট লাইবিলিটিস। আর লং টার্ম লাইবিলিটিস গুলো হচ্ছে যে বড় লোন নেয় যেগুলো কোম্পানি। আচ্ছা ভাই, আমার শোনা যাচ্ছে? হ্যাঁ ভাই শোনা যাচ্ছে। ভাই একটু ডিস্টার্ব করি ভাই। হ্যাঁ এই আমাদের কি ডাইরেক্ট জাস্ট খালি ম্যাথ আসবে নাকি না থিওরিটিক্যাল কোনো কিছু আসবে? না, থিওরিটিক্যাল করে না, ম্যাথ আসবে। থিওরি দিলে আরো ভেজাল ভাই। আমি অ্যাকাউন্টিং মেজরে ভাবছিলাম যে খালি ম্যাথই থাকবে, পরে আমাদের ধরেন যে প্রত্যেকটা পরীক্ষায় 60% থিওরি থাকতো, মানে এই থিওরি যদি আপনি অ্যাকুরেট না লিখেন কোনো নাম্বার নাই। ও তাহলে ডাইরেক্ট আমাকে ওই যে ট্রানজাকশন দিয়ে ডাইরেক্ট আমারে ম্যাথ দিয়ে দিবে না? হ্যাঁ নীরব, আমি একটা ধারণা দিচ্ছি তোমাদের সবাইকে, কোশ্চেন কিরকম হইতে পারে। একটা সেকেন্ড, দুইটা কোশ্চেন আসবে, এটা তো আমরা সবাই জানি। কোশ্চেনের প্যাটার্ন এরকম হবে যে জার্নাল এন্ট্রিজ করতে দিবে একটাতে ফর দ্য মান্থ অফ মে, মনে করো পড়ছে, হ্যাঁ। এরপরে ওই পার্টি আবার আসবে পোস্ট দ্য জার্নাল এন্ট্রিজ, আর দিবে প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। এটা একটা অঙ্ক হবে। এখানে হয়তো 4-4-2 এভাবে 10 নাম্বার একটা কোশ্চেন থাকবে, ঠিক আছে। যেখানে বলতে পারে ধরো মিস্টার XYZ needs to record a clinic's business of animal care center transaction in the accounting records. XYZ Animal Care Center engaged in the following economic events during May 2024. তো সেখানে দেওয়া থাকতে পারে যে owners invested 30,000 cash from AKS Animal Care, paid 1600 BDT in advance for 2 months rent for the office. ফাইন, ভালো করে শুনো, আমি তোমার কাছ থেকে আবার কোশ্চেন করবো এখানে শেখার জন্য। পেইড 1600 ইন অ্যাডভান্স। মানে স্যারের মেইন কোশ্চেনটা হবে যে আপনার, এইটা স্যারের কোশ্চেনই, পরীক্ষার একদম খাঁটি কোশ্চেন আমি যেটা বলতেছি। হ্যাঁ, এইটা জাস্ট একটা দুইটা সেমিস্টার আগেই আসছে, আমি সেটাই বলতেছি। 1600 পেইড 1600 ইন অ্যাডভান্স ফর 2 মান্থস রেন্ট ফর দ্য অফিস। তারপরে পারচেজ মেডিকেল সাপ্লাইজ ফর বিডিটি 1400 ইন ক্যাশ, purchase 4,000 of equipment on credit, made a BDT 1,500 as down payment, delivered a calf for a fee. আচ্ছা ফাইম, একটা কাজ করি, আমি কোশ্চেনটা শেয়ার করি, তুমি এই অঙ্কটা আমাদেরকে করাও। শেয়ার করেন ভাই। একটা সেকেন্ড, আমি হোয়াটসঅ্যাপে দেই, দেন। আমি দিছি, এটা একটু চেক করো। আবুল খায়ের ইনভেস্টেড প্রিপেয়ার জার্নাল এন্ট্রিজ ফর দ্য মান্থ অফ জার্নাল প্রিপেয়ার ট্রায়াল ব্যালেন্স। আচ্ছা, আবুল খায়েরই আমার নাম্বারটা মাইরা দিছে এবার। আবুল খায়ের নাম্বার দিছে, আমার নাম্বার কাটছে জামাল স্যারের। জামাল স্যারও নাম্বার দিছে, ইয়া স্যারও নাম্বার দিছে, ওই সবারই কোনো না কোনো ভাবে কাটছে। না হবে না, চলুক। আচ্ছা, না আবুল খায় ইনভেস্টেড 30,000 ক্যাশ ফ্রম AKS Animal Care Center টু ফর্ম তাহলে এই অঙ্কটা সবাই কইরো, এই অঙ্কটাই ঘুরায় ফিরে আসার সম্ভাবনা খুব বেশি। এইটা হচ্ছে যে আপনার ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, মে 1 শুরু থেকে তিনটাই করো ভাই। এটা সেকেন্ড পার্ট আছে, সেকেন্ড কোশ্চেনটা তো একটা এক পার্ট। আরেক পাশও আসবে একটু পরে, আসতেছে, আসলেই শেয়ার দিচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ। এটা দেখেন আমি বলি, প্রথমে আবুল খায়ের ইনভেস্ট করছে 30,000 টাকা ক্যাশ, তার মানে ক্যাশ ডেবিট, ক্যাপিটাল ক্রেডিট, ক্যাশ বাড়ছে, ক্যাপিটাল বাড়ছে। তারপর 3 তারিখ হচ্ছে যে
পেইড বিডিটি 1600 ইন অ্যাডভান্স ফর 2 মান্থস রেন্ট ফর অফিস। রিপিটেড জার্নালটা কি লিখবে? আচ্ছা ফাহিম, এইটা একটু বড় করো সবাই যাতে দেখতে পায়, 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে এই জার্নাল এন্ট্রিজ করার সময় আমার অ্যাডজাস্টিং এন্ট্রিজ গুলো করে নিতে হবে না? না, অ্যাডজাস্টিং এন্ট্রিজ তো এটা না, অ্যাডজাস্টিং এন্ট্রিজ থাকে যে নিচে ইনস্ট্রাকশনের আগে যে আদার এন্ট্রিজ গুলো, ওগুলোর জন্য অ্যাডজাস্টিং এন্ট্রিজ দরকার। আচ্ছা, এটা তো মেইন জার্নাল ট্রানজাকশন গুলো, ওটা নিচে থাকবে। ওকে। আচ্ছা, আমি একটা এই জার্নালটা দেখে নিই, আমার একটু ভুল হয়ে যায় মাঝে মাঝে। এগুলো পেজ 1600 ইন অ্যাডভান্স ফর 2 মাস। আমি কোয়েশ্চেন পুরোটা আসলে আমি ওই মেসেঞ্জার এবং এখানে সবাইকেই দিয়ে দেব না। এই যে সেকেন্ডটার জন্য আপনার ইয়াটা আসবে যে প্রিপেইড হয়ে গেল, প্রিপেইড এক্সপেন্স ডেবিট মানে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট অ্যাসেট, কারেন্ট অ্যাসেট, আর ক্যাশ যেহেতু আজকে দিয়ে দিচ্ছেন এর জন্য ক্যাশটা ক্রেডিট, ক্যাশ চলে যাচ্ছে। তারপরে মার্চের 9 তারিখ পারচেজ মেডিকেল সাপ্লাইজ ফর বাংলাদেশ টাকা 1400 ক্যাশ, তাহলে সাপ্লাইজ কিনছে ক্যাশ, তাহলে সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। তো পারচেজ বিডিটি 4000 সাপ্লাইজ ডেবিট নাকি মেডিকেল সাপ্লাইজ ডেবিট? মেডিকেল সাপ্লাইজ আর সাপ্লাইজ একটু ভালো করে বলো, কারণ এখানে আমরা অনেকে উইক আছি তো, যাতে লেখাটার কারণে স্যার নাম্বার না কাটে। মেডিকেল সাপ্লাইজ ডেবিট ক্যাশ ক্রেডিট। তারপর মে 12 পারচেজ বিডিটি 4000 টাকা অফ ইকুইপমেন্ট অন ক্রেডিট এন্ড মেড বিডিটি 1500 অ্যাজ ডাউন পেমেন্ট। তার মানে এখানে দেখেন যে 4000 টাকার ইকুইপমেন্ট কিনছি আমরা বাকিতে, কিন্তু 1500 টাকা ডাউন পেমেন্ট করা হয়েছে। তার মানে এখানে আসবে আমাদের যে ইকুইপমেন্ট পারচেজ 4000 টাকা, কারণ আমাদের ইকুইপমেন্ট পারচেজ ইকুইপমেন্ট অ্যাসেট, অ্যাসেট ভার্সেস ডেবিট। তাহলে এখন আমাদের 1500 টাকা ডাউন পেমেন্ট করতে হবে, ক্যাশ চলে গেছে 1500 টাকা, তাহলে 4000 টাকা থেকে 1500 গেলে 2500। তাহলে এখানে এখন ক্রেডিট আসবে ক্যাশ, যেহেতু ক্যাশ চলে গেছে সম্পদ কমে গেছে ক্রেডিট, আর অ্যাকাউন্টস পেয়েবল হবে 2500। তার মানে এটা মানে প্রপার জার্নালটা হচ্ছে তিনটা জার্নাল হবে তাই না এখানে? হাইব্রিড জার্নাল আর কি, যে কম্বাইন জার্নাল, কম্বাইন জার্নাল। ইকুইপমেন্ট পারচেজ ডেবিট 4000 টাকা, ক্যাশ ক্রেডিট 1500, আর অ্যাকাউন্টস পেয়েবল হচ্ছে যে 2500। তারপর হচ্ছে যে ডেলিভার্ড এ কাপ ফর ফি অফ বিডিটি টাকা 3500 ক্রেডিট, মানে একটা কাপ বিক্রি করছেন, তার মানে বাছুর বিক্রি করার জন্য ক্যাশ বাড়ছে, ক্যাশ তো বাড়েনি, মানে আপনার অ্যাকাউন্ট রিসিভেবল বাড়ছে, তাই বাড়ছে। তার মানে লিখতে হবে অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট সার্ভিস রেভিনিউ ক্রেডিট বা সেলস ক্রেডিট। তারপর 18 তারিখে ট্রানজাকশন হচ্ছে মেড এ পেমেন্ট অফ বাংলাদেশি টাকা 2500 অন দ্য ইকুইপমেন্ট পারচেজ অন মে, মানে যে আমাদের যে অ্যাকাউন্টস পেয়েবলটা ছিল না, সেটা টাকাটা পরিশোধ করছি, তাহলে হবে এখন অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট ক্যাশ ক্রেডিট। ভাইয়া স্ক্রিনটা একটু বড় করে দাও ভাইয়া।
18 তারিখ made a payment of BDT 2500 on the equipment purchase on May 12. তার মানে যে এই যে 2 তারিখে যে আমাদের 2500 টাকা অ্যাকাউন্টস পেয়েবল ছিল, সেই টাকাটা আমরা পরিশোধ করতে, তাহলে অ্যাকাউন্টস পেয়েবল ডেবিট, ক্যাশ ক্রেডিট, ক্যাশ চলে গেছে। ভাই ডাউন পেমেন্টটা মানে কি ওই সময় দিয়ে দিছে 1500? হ্যাঁ, ওই যে আমরা গাড়ি কিনতে গেলে ডাউন পেমেন্ট করি না, বা যে আচ্ছা। আইফোন কিনতে গেলে বলে যে এত টাকা ডাউন পেমেন্ট এখন দেন, বাকিটা ক্রেডিট কার্ডে আপনি পরে দেন আস্তে আস্তে। আচ্ছা, তার মানে পেয়েবলটা 4000 থেকে 1500 মাইনাস করে যেটা থাকে ওইটা পেয়েবল। হ্যাঁ, ওটা পেয়েবল, মানে ওই বাকি টাকাটা আপনি আস্তে আস্তে আপনি শোধ করবেন। আচ্ছা জি। তারপরে made a payment to staff for the current month salary, তাহলে স্যালারি অ্যাকাউন্ট ডেবিট, ক্যাশ ক্রেডিট, স্যালারি এক্সপেন্স বাড়লে ডেবিট, আর ক্যাশ সম্পদ চলে যাচ্ছে তাহলে ক্রেডিট। পেড ইউটিলিটি বিল অফ BDT 240, তার মানে হবে যে ইউটিলিটি বিল এক্সপেন্স 240 টাকা, আর ক্যাশ এখানে তো আমাদের বলেন যে অ্যাক্রুড, যদি অ্যাক্রুড হতো তাহলে বিল পেয়েবল, অ্যাকাউন্টস পেয়েবল হতো। আর যদি এরকম থাকতো যে ইনকার্ড ইউটিলিটি বিল অফ 2040, মানে 240 টাকা হয়েছে, আমরা এখনো টাকাটা দেইনি, তাহলে হয়তো যে ইউটিলিটি বিল এক্সপেন্স ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল বা ইউটিলিটি বিল পেয়েবল ক্রেডিট। তারপরে রিসিভ BDT 4000 and agreed to provide 1 year service to a client, তাহলে ক্যাশ ডেবিট, সার্ভিস রেভিনিউ ক্রেডিট। এটা আমি আরেকবার দেখে নিই, আমি একটু এইটা ওই যে আনআর্ন সার্ভিস রেভিনিউ হবে তাহলে। আচ্ছা, আমি একবার দেখে নিই, আমার হঠাৎ করে আবার শিওর হয়নি। এটা ক্যাশ ডেবিট হবে এবং আনআর্ন সার্ভিস রেভিনিউ ক্রেডিট হবে 4000। এটা হচ্ছে এন্ট্রি। আমি একটু শিওর হওয়ার জন্যই আসছি। হ্যাঁ, আনআর্ন সার্ভিস রেভিনিউটাই হবে, মানে টাকা পাচ্ছি কিন্তু কাজটা করতেছি না। এটাই হচ্ছে যে এটা জার্নাল তারিখ 31 তারিখে। আরেকটা কোশ্চেন নিছেন ভাই পরের পার্টটা? হ্যালো, শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ, ওটা শেয়ার দিচ্ছি, ওয়েট করো। এটাটা লিখছেন আপনারা? পরের ইয়েগুলা বোঝাও সবাইকে। আচ্ছা, এটা তো না এখন। তাহলে তো আপনার এই যে জার্নাল গুলো এখন এই যে লেজার গুলো দেওয়া, ক্যাশের যে কয়টা আছে ক্যাশের থেকে আনবেন, যে ক্যাশ চলে গেছে। তুমি একটু রাফ কাগজে একটু জার্নালটা করে দেখাও, লেজার অ্যাকাউন্ট গুলো সার্চ এভাবে করে দেখায়, সবাইকে একটু করে দেখাও, আমার মনে হয় অনেকের জন্য ইজি হবে বিষয়টা। আচ্ছা, ধরেন একটা লেজার অ্যাকাউন্ট, এটা হচ্ছে ডেট, এরপরেরটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টস টাইটেল,
এটা হচ্ছে রেফারেন্সটা। রেফারেন্সের পর আসে ডেবিট, এবার আছে ক্রেডিট, এটা হচ্ছে ব্যালেন্স। তাহলে এখানে দিবেন যে লেজারের এই যে ইনভেস্টের প্রথম তারিখের টাকাটা মে 1, ভাই ডেট স্কিপ করে যাও, এই এন্ট্রি গুলো দাও, ডেট গুলো তো সবাই পারা উচিত। হ্যাঁ ডেটটা তাহলে এখানে আসবে যে আপনার প্রথমটা হবে যে, এখন স্যার তো এখানে লিখতে না করে আমি আপনাদের বলার জন্য বলে যাচ্ছি যে এখানে হ্যাঁ, আসবে, লিখে দাও। এখানে আসবে হচ্ছে যে আপনার এই যে ক্যাপিটাল, হ্যাঁ ক্যাপিটাল আসে মানে মানে আপনি যে অ্যাকাউন্টের জন্য লিখতেছেন, ধরেন এটা যে ক্যাশ জার্নাল, সেটা লিখতে ভুলে গেছি, এলইডিজি লেজার, লেজার ক্যাশ অ্যাকাউন্ট, টাকাটা আসছিল 30,000, 30,000 30,000। এটা হলো যে আপনার ফার্স্ট ডে হলো আপনার এই লেজার অ্যাকাউন্ট, মানে ফার্স্ট জার্নাল অনুযায়ী। এরপর আসছে যে পেইড বিডিটি 1600 ইন অ্যাডভান্স ফর 2 মান্থস। তাহলে এই যে টাকাটা চলে গেল, তাহলে আমাদের যে জার্নালটা আসলো না, এই যে এই জার্নাল প্রথম এন্ট্রিটা প্রিপেড এক্সপেন্স ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে ক্রেডিট, তাহলে এটা হবে যে আপনার এখানে মে 2 দিলাম, এটা মে 2, তাহলে এখানে আসবে যে প্রিপেড এক্সপেন্সটা কত টাকা গেছে, 1600। তাহলে এখানে ব্যালেন্স আসবে 29, আচ্ছা 28,400, এটা হচ্ছে এটা ব্যালেন্স। এই যে আপনার মাইনাস করে এটা আসবে ব্যালেন্স। ভাই বোঝা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ আচ্ছা এখন পরেরটা হচ্ছে যে আপনার পারচেজ 4,000 টাকার যে জিনিসটা, তাহলে এখানে তো আমাদের শুধু 1500 টাকাই আসছে, তাহলে ইকুইপমেন্ট হবে এখানে আসবে, তার আপনার লেজারে যাবে, এক্সেল শিট করে গেল ওরা। আচ্ছা এই যে ধরেন এটা মে যে 14টা হলো মে 14, তাহলে এখানে আসবে যে আপনার ইকুইপমেন্ট পারচেজ, তাহলে এটা হলো ক্রেডিটে যাবে হলো 1500 খরচ, টাকা চলে গেছে। সেকেন্ড কোশ্চেনটাও দিয়ে দিছি। তাহলে 28,400 থেকে 1500 গেলে হলো 27,400, 26,900। এই 26,900 হচ্ছে এই যে এই তিনটা ট্রানজাকশনের পরের হলো এই যে ব্যালেন্সটা, এটাই মানে এখন ধরেন যে আরো তো ক্যাশ ট্রানজাকশন গুলো হচ্ছে তাই না, এখন এই লেজার করার মানে হচ্ছে যে ট্রায়াল ব্যালেন্সে তোলার আগে আমার ক্যাশে কত টাকা আছে সেটা তোলা, তারপর এইভাবে সার্ভিস রেভিনিউ অ্যাকাউন্ট পেবল কোনটা কত টাকা আছে সব মানে মানে একবারে লিখে কত টাকা আছে মানে টোটাল ব্যালেন্সটা বের করা ওই অ্যাকাউন্টের পার্টিকুলার অ্যাকাউন্ট। লেজারের কাজ হচ্ছে একটা পার্টিকুলার অ্যাকাউন্টের ব্যালেন্সটা বের করা, এইভাবেই আসবে। আরো করতে হবে ভাই পুরোটা? জাহিদ সাকিব লাগবে নাকি? লেজার আর লাগবে না। ওকে ভাই কাজ একই, খালি ট্রানজাকশনটা বুঝতে পারলে হলো। আপনার ট্রানজাকশনটা ধরার জন্য
মানে মেইন জিনিসটা কি জানেন, আমি প্রথম কমার্সে আসছি তখন এই যে মানে দেখে দেখে প্র্যাকটিস করা হচ্ছে কোন ট্রানজাকশনটা ওখানে কোন সময় বসতেছে এইটা দেখার। কারণ ট্রানজাকশনটা একবার ডেবিট হয় ক্রেডিট হয় একই ট্রানজাকশন। মেইনলি ফোকাস করে যে আপনার এই ট্রানজাকশনের কি প্রভাব ফেলতেছে অ্যাকাউন্টিং ইকুয়েশনের উপর, সেটা বুঝে আপনার জার্নাল লেজার করে তারপর ট্রায়াল ব্যালেন্সটা করা। হ্যালো, বুঝা গেছে ভাই? হ্যাঁ ভাই, হ্যাঁ হ্যাঁ আর কিছু, আর কোনো প্রবলেম? ওই পোলা ভাই কোশ্চেন থাকলে করে ফেলো, কোশ্চেনও দিয়ে দিছি, প্র্যাকটিস কইরো, এগুলোর থেকেই আসবে। ফাইভ তাহলে সেকেন্ড সেকেন্ড কোশ্চেনটা দেখো, ফাইভ তাহলে আসছে খেয়াল করুন। ভাই দেখেন এই কোশ্চেনে দেওয়া আছে এই অ্যাডজাস্টিং এন্ট্রি যেগুলা, নোটস পেয়েবল পেজ ইন্টারেস্ট এট রেট অফ 6% পার ইয়ার, তাহলে নোটস রিসিভেবলটা কোথায়? সার্ভিস আনা নোটস রিসিভেবল জুলাই 1। অর্ধেক বছর এটা দেওয়া আছে এখানে, তাহলে এটা 6% যেটা হবে নোটস পেয়েবল সেটা দিতে হবে ইন্টারেস্ট রেট, যে আপনার ইন্টারেস্ট রেট এক্সপেন্স ডেবিট নোটস পেয়েবল ক্রেডিট এভাবে। তারপর সাপ্লাইস অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য মান্থ টোটাল 1660, সাপ্লাইস অন হ্যান্ড এট দ্য এন্ড অফ দ্য মান্থ হলো 1660। সাপ্লাইস এই যে অফিস সাপ্লাইস 2880, তাহলে খরচ হয়েছে 2860 থেকে 1600 গেলে প্রায় 1200 টাকা মানে খরচ হয়েছে। তাহলে সাপ্লাইস এক্সপেন্স ডেবিট সাপ্লাইস ক্রেডিট এক্সপেন্স টু লিখতে হবে। তারপর স্যালারিজ এক্সপেন্স ডিউ টু স্যালারিজ এক্সপেন্স ডিউ এন্ড আনরেকর্ডেড ডিউরিং দ্য পিরিয়ড, তার মানে স্যালারিজ এক্সপেন্স যেটা ডিউ হয়ে আছে এবং এটা লেখাও হয়নি। স্যালারিজ এক্সপেন্স সেই ক্ষেত্রে ডেবিট হবে 2500, আর স্যালারিজ পেয়েবল যেটা ওটা হবে 2500। স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট, তখন আপনি যে লেজার করতে গেলে তখন আবার এই যে স্যালারিজ এক্সপেন্স লিখলে তখন আপনি ব্যালেন্স আনবেন এই যে এই ব্যালেন্সটা ট্রায়াল ব্যালেন্স থেকে, এটা লেজারে। এটা তো আমরা জার্নাল করলাম স্যালারিজ এক্সপেন্স ডিউ এন্ড আনরেকর্ডেড ডিউরিং দ্য পিরিয়ড, তার মানে স্যালারিজ এক্সপেন্স ডেবিট স্যালারিজ পেয়েবল ক্রেডিট। তাহলে এখন লেজারটা হবে যেটার যে আপনার এই স্যালারিজ এক্সপেন্স, তাহলে স্যালারিজ এক্সপেন্স ডেবিট 31300 প্লাস আপনার হবে যে এই আরো 2500, তাহলে 31000 আর 2500 আপনার যে প্রায় 33800 টাকা আপনার হলো নতুন স্যালারি এক্সপেন্স। এটা আবার যে আপনার ইয়েতে যাবে নতুন, এটা কি বলছি ইনকাম স্টেটমেন্ট থেকে মাইনাস হবে আর কি, মানে রেভিনিউ যা আসবে তার থেকে এগুলো সব মাইনাস হবে। স্যার মনে করেন যে পুরা এই আপনার ইন্টারের ফার্স্ট ইয়ারের প্রশ্ন 4 মাসের এই 20 মার্কে দিয়ে দিছে, পড়ায় 20 মার্ক, 2 সপ্তাহ পড়ায় 20 মার্কের ইয়ে কথা। কিছু করার নাই তো ফাইন, কারণ এখানে তো অনেকেরই ব্যাকগ্রাউন্ড নাই অ্যাকাউন্টিং এর।
ওইটাই মনে করেন যে আগের যে প্র্যাকটিস না, এটাই আর কি সমস্যা। আমারও তো ভাই সেই মনে করো কবে 98-এ লাস্ট আমি করছি, ধরো আজকে 2025 সাল, অনেক লম্বা সময়। আমি তো মনে করেন যে প্র্যাকটিস না করলে ভুলে যাই, সেখানে আপনাদের লম্বা সময় বা অনেকে নতুন আসে, অনেক কঠিন হয়ে যায়, মানে ট্রানজাকশনটা ধরাই কঠিন হয়ে যায়। আর একটা এখন ডেবিট আছে, ওইটাই আবার ক্রেডিট হয়ে গেল, কেন ওইটা খুঁজতে খুঁজতে তো মাথা পাগল হয়ে যাচ্ছে। কারণ ব্যাংকে তো ভাই এত কষ্ট করা লাগে না, আমাদের তো সব সফটওয়্যারে তোমার আমরা কমান্ড করি, ওই অনুযায়ী পোস্টিং গুলো হয়ে যায়। আমরা এই যে জানি কোন অ্যাকাউন্টে কি আছে, সেই অ্যাকাউন্টের ডিটেলস নাম্বারে সেই হেডিং থাকে। ভার্সিটির শেষে এই যে অ্যাকাউন্টিং এর সফটওয়্যার দিয়ে করছিল, এটাতে আমরা ওই যে প্র্যাকটিস করি আমি বসে বসে, উনি এতে তখন আমার এই যে হয়ে যায়। কিন্তু এখন এই যে এই নতুন মানে এখন তো আবার লেখে লেখে করায় এটাতে। তারপর আসে নিজের পরেরটা, ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট 5000 পার ইয়ার। তাহলে এখানে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। 5000 হ্যাঁ, আচ্ছা এখানে ডেপ্রিসিয়েশন কি আছে ট্রায়াল ব্যালেন্সে? নাই। নাই নাই এটা নতুন আসলে অ্যাডজাস্টিং এন্ট্রিজ এটা খালি নাম, কিন্তু মেইনলি আর কি এটা ওয়ার্কশিট বলা যায়, মানে ট্রায়াল ব্যালেন্স। অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে উপরে, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে। আচ্ছা ও ভাই তো খালি ছবি দিছে, এটা পিডিএফ করে নিতে হবে। এই হোয়াটসঅ্যাপে দিছে। আচ্ছা এইবার হলো। আচ্ছা ডেপ্রিসিয়েশন অন ইকুইপমেন্ট, এই যে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন আছে, ডেপ্রিসিয়েশন ডেবিট, অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন ক্রেডিট। তাহলে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন যেহেতু ক্রেডিট আছে, এটা লেজারে গেলে আপনার হবে উপরে অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন টাইটেলটা দিবেন, তারপরে যে এটা ব্যালেন্স বসাবেন, ব্যালেন্স দিয়ে ক্রেডিট পাশে 2140, আর এই যে এই অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনটা বসাবেন, তাহলে এই দুটো যোগ করে যেটা হবে সেটা হচ্ছে আপনার ব্যালেন্স। হচ্ছে ডিউরিং দ্য মান্থ। 7000 বেতন দিয়ে। সেটা কি 5 আমরা ট্রায়াল ব্যালেন্সে করব না, অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্সে? হ্যাঁ, পরে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স আপনি হ্যাঁ অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশনের যে নতুন ভ্যালুটা আসছে না সেটা বসাবেন। হ্যাঁ হ্যাঁ ভাই ট্রায়াল ব্যালেন্স করার আগে কি এই যে এই লেজারটা দিয়ে বানাই নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, লেজার তো বলে না, খালি বলছে অ্যাডজাস্টিং এন্ট্রিজ, মানে হচ্ছে আমার জার্নাল। 2 নম্বরে বলছে ট্রায়াল ব্যালেন্স, তো ট্রায়াল ব্যালেন্স করতে গেলে আমার অটোই ওইটা করে নিতে হইতেছে। হ্যাঁ ওইটা করে নিতে হবে। সাকিব এন্ট্রিজ গুলো করে নিতে হবে। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা এন্ট্রি আছে, 5 দুগুণে 10। হ্যাঁ এই 10টা এন্ট্রি করে তারপর অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে 2 নাম্বারটা। না, 2 নাম্বারটার জন্য আমার হচ্ছে লেজার পোস্টিং দিয়ে নিতে হবে হ্যাঁ অ্যাডজাস্টিং। হ্যাঁ এই জন্য আচ্ছা। এটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ বলছে। এক্ষেত্রে স্যার কিন্তু বলেছিল লেজার এন্ট্রি ছাড়া আপনি করতে পারলে করতে পারেন, জান তুমি করা যায়। যেহেতু উল্লেখ নাই। টাইপ করবা কিভাবে ওটা ছাড়া, কারণ ওটা মার্কস কেমনে করবো করে এটা দেওয়া আছে 2 বার। বাট আমরা করতে পারবো না আমরা যদি না করি, বাট অনেক অ্যাডভান্স আছে তারা করতে পারবে। ভাই ওই অ্যাডভান্সের দরকার নাই ভাই, পাস না ভাই, পরে না বলো। করলে- স্যার বলেছিল যে আপনি যেহেতু বলা নেই, আপনি যদি পারেন আপনি ওই লেজার না করে করতে পারবেন, যেহেতু বলা নেই। না বাট এটা আমরা পারবো না, আমাদের করতেই হবে। ভুল হয়ে যাবে। 2 নাম্বার, এই যে 2 4 4 10। 2 4 4 না, ওইটা বলি নাই, আমি বলতেছি এই স্যার ক্লাসে বলেছিলেন যে হ্যাঁ অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স যেহেতু লেখা আছে, লেজার যেহেতু করা নেই। অনেক সময় থাকে তখন আমরা ওই অ্যাডজাস্টের মানে মুখে করে ডাইরেক্ট লিখে ফেলি। হ্যাঁ, ওই সক্ষমতা হয় নাই ভাই আমাদের। ওইটা ওভাবে না করাই ভালো, আমিও করি না, একটু এখানে রিস্ক নেই না পরীক্ষায়। করে নিয়ে ভালো। আপনার স্কেলিং করে 51 থেকে ধরেন আগে লিখে নিবেন, ডেবিট মানে সব লিখে পরে একবারে লেখার শেষে ক্যালকুলেশন শেষে আপনি তো বুঝতেছেন যে চাইলেই তো ফাইন, চাইলেই তো শেষ পৃষ্ঠায় বা যে কোনো এক পৃষ্ঠায় রাফ করে পরে রাফটা কেটে দিলাম, শেষ। অপশন তো রইছেই। করা যায়। কোন জিনিসটা ভাই রাফের কথা বললেন? মানে যদি সাপোজ স্যার যেটা বলছে, জাহিদ যেটা বলতেছে যে যদি অ্যাডজাস্টিং এন্ট্রিজ এর জন্য কোনো কিছু না থাকে ইনস্ট্রাকশন, তাহলে অ্যাডজাস্টিং এন্ট্রিজ দেওয়া লাগবে না, এটা স্যার ক্লাসে বলছে। সেক্ষেত্রে দেখা যাইতে পারে যে অ্যাডজাস্টেড ট্রায়াল ব্যালেন্স করতে হবে, ইনকাম স্টেটমেন্ট, ওনার সিকিউরিটি
আর ব্যালেন্স শিট। তো এই দুইটার মধ্যে দেখা গেল 5 5 10 কথা কথা। তো সেই ক্ষেত্রে আপনি তো পাকাপোক্ত না, তো আমাদেরকে কি করতে হবে? একটা অ্যাডজাস্টিং এন্ট্রিজ একটা পিছে করে নিতে হবে যদি আমরা মুখস্থ না পারি। জি তো সেক্ষেত্রে রাফ করে আমরা রাফটা পরে কেটে দিলাম, শেষ। রাফ অন্য একটা পৃষ্ঠা পিছনে করব, বাট সেটা হ্যাঁ তো লাগবে। লাগবে। আর রাফই বা করলাম কেন, দিলাম আমি আনসারের জন্য, আমার খাতিরে আনসার বের করে খাতিরে আমার লাগতেছে, থাকলেও তো সমস্যা নেই। মানে সময় কম লাগবে, রাত করলে তো আর এত গুছানো করতে হবে না, সেজন্য বলতে ওইটা ঠিক আছে, হ্যাঁ মানে ঠাস ঠুস নিজে দাগ দুগ দিয়ে কি করে ফেললাম জিনিসটা, ওইটা বুঝতে পারছি, সেটা ঠিক আছে। জি আমরা আচ্ছা ভাই, এখানে অব্লিগেশন দিয়ে কি বোঝাইছে? তো আমার কোন জায়গাটা ফাইম একটু কোশ্চেনে যাও। এই যে 5 নাম্বারটা, ডিউরিং দ্য মান্থ দ্য কোম্পানি স্যাটিসফাইড অব্লিগেশন অফ 3000। মানে এটা ছিল রিলেটেড টু দ্য আনআর্ন সার্ভিসে, এটা অব্লিগেশনটা মিট আপ করে দিছে, মানে 3000 ছিল, 3000 পেমেন্ট করে দিছে ডিউরিং দ্য মান্থ। ও আচ্ছা, তার মানে যে অব্লিগেশন মানে তুমি যেটা তোমার ছিল পেন্ডিং, ওটা সে পেমেন্ট করে দিছে, সেটাই বুঝাইছে। আচ্ছা তো পেমেন্ট করে দিলে তাহলে কি হবে এন্ট্রিটা? মানে আমাদের এখন আনআর্ন সার্ভিস রেভিনিউ আর 1000 টাকার আছে, এটা আর কি, মানে আনআর্ন সার্ভিস রেভিনিউ হয়ে যাবে, টাকাটা পে করে দিস, মানে কাজ প্রোডাক্টটা দিয়ে দিছে আর 1000 টাকা। যেহেতু 3000 দিয়ে দিছে, আর 1000 থাকবে। হ্যাঁ ভাই, আর কিছু এখানে শেষ করি আজকে কি? ওকে, কোশ্চেন দিয়ে দিলাম, কোশ্চেনগুলো প্র্যাকটিস করো ভাই সবাই, আচ্ছা ঠিক আছে? হ্যাঁ ভাই, কেউ যদি খাতায় কোনোভাবে লিখে সলভ করেন তাহলে সলভের একটা ছবি দিয়েন, যদি যে আগে শেষ করে ফেলেন। সাকিবের রেজাল্ট কি? আর ভাই রেজাল্ট কেন কি লজ্জা হইছে? দিন না ভাই। কেন কি হইছে? কত পাইছো ভাই? এই কত 88 3.88। মাশাআল্লাহ, অনেক পাইছো। আপনাদের কত? আমরা 3.88 পেয়ে বলেন লজ্জা, আর আমি 3.17 পেয়ে হাসতেছি। না ভাই, ভাবতাম দুইটা A+ আসবে। হ্যাঁ সাকিব, আফসোস করো না, আফসোস করো না।
ভাই আমাদের সিজি কি 4 এ না 5 এ? 4 না 4 এ ইয়া কত নিয়াজ ভাই কত আসছে আপনার 3.42 ভাইয়া। আর ইয়া নীরব আচ্ছা এটার হিসাব তো বুঝি না আমি তো 3 দিয়ে হিসাব খুব সহজ। তুমি যে নাম্বারটা পাইছো, ধরো কথার কথা তুমি আইটিভিপি তে 3 পাইছো, জি তোমার ক্রেডিট হচ্ছে 3, তাহলে 3 ইনটু 3 হলো 9। জি এইভাবে করে প্রত্যেকটা ইনটু করে তো টোটাল ক্রেডিট হচ্ছে 9, 9 দিয়ে ভাগ দিবা তোমার যত ক্রেডিট আসছে। ও 9 দিয়ে ভাগ আচ্ছা ওকে হ্যাঁ ভাইয়া দুঃখিত যদি কোনো কিছু বুঝাইতে না পারি ঠিক মতো। আমি আসলে অঙ্কগুলা পারি কিন্তু মনে করেন যে না, বুঝাইতে বুঝতে গেলে পারছি ভাই, আমি বুঝতে পারছি, এটা আমারও হয় ভাই, আমি অনেক কিছু পারি বাট বলতে পারি না, এটা হয়। আমাকে এই প্রশ্নগুলো দিলে একটা দুটা ভুল যায় মনে করেন আমি যে যে প্রশ্নটা দিলাম তো প্রশ্নের প্যাটার্ন তো বোঝা গেছে, আমার মনে হয় না স্যার এর থেকে বেশি কঠিন প্রশ্ন করবে। না এটাও একটু কঠিন আছে কারণ আমি নিজেও বুঝতে পারতেছিলাম না হঠাৎ এই করে। ল্যাঙ্গুয়েজটা তো একটু চেঞ্জ করে দিছে, স্যাটিসফাই অব্লিগেশন, এই তো আর কিছু না, এরকম দুই একটা থাকবেই। এরকম ভাই একটু যদি তো মাইন্ড ম্যাচ করবে কেন ফাইন, কারণ তুমি 20-20 পাইলা, আমিও পাইলাম, এখন গণহারে যদি সব 20-20 পাই যায় কেমন না বিষয় না? কিছু তো 18 পাবে, কিছু 17 পাবে, কিছু 15 পাবে, ওইটার জন্যই এই ওয়ার্ডিং গুলো করা, আর কিছু না। এটাই। এরকম ভাই যদি একটা সেমিস্টারের কোশ্চেন এরকম যদি আবার আরেকটা বাই চান্স পাওয়া যেত তাহলে মনে করেন বোঝা যেত যে আসলে উনি কি চেঞ্জ করে সামহাউ, তাহলে আর কি ইন্টারচেঞ্জটা ধরা যেত। এটা একদমই আগে এই গেল সেমিস্টারের আগের সেমিস্টারের কোশ্চেন এটা। আমরা এটা বুঝতে পারছি যদি বাই চান্স যদি আরেকটা হতো তাহলে মনে করেন লারালাপ্পা তাহলে বুঝতে পারছি। পরিচিত আর কাউকে পাইলাম না, পাইলে হয়তো জোগাড় করতে পারতাম। না ভাই এটাই অনেক কোশ্চেনের চেহারা দেখলেও অনেক কিছু ভাই এট লিস্ট হ্যাঁ বুঝা গেছে। না ওর কাছে কোয়েশ্চেন নাই, ও তো পড়ালেখা করে না, চাকরিতে আসে, পরীক্ষা দেয় যায়। কোশ্চেন পাওয়ার অবশ্য টাফ কোশ্চেন কেন তুমি নীরব। যখন পরীক্ষা দিছো তোমার কোশ্চেন কি আছে তোমার কাছে নীরব। তোমার কোশ্চেনও নাই ভাইয়া তুমি এটা সবাইকে হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দাও, 39 এ, আর মেসেঞ্জারেও দিয়ে দাও। ইউ টেক দ্য রেসপন্সিবিলিটি। ভাইয়া আমি ঠিক করলাম। আচ্ছা জি ভাই। আমরা লিভ করলাম। আল্লাহ ওকে ভাই হাফেজ। আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম কালকে আধা ঘন্টার জন্য বসে, সমস্যা নেই। আচ্ছা ওকে। আচ্ছা আর এটা কেউ সলভ করলে একটু দিয়েন তাহলে আর কি আচ্ছা খাতায় সলভ ছবি